অ্যাশার ধীরে ধীরে বিছানার পাশে এসে বসল। এলিজার নিঃশ্বাসের ওঠানামা এখনও থিতু হয়নি। ঠান্ডার কারণে তার কপালের কিছু চুল এলোমেলোভাবে লেগে আছে ত্বকের সঙ্গে। অ্যাশার হাত বাড়িয়ে আলতো করে সেগুলো সরিয়ে দিল। তার আঙুলের স্পর্শে এলিজা অল্প নড়ল। অ্যাশার ধরে নিল হয়তো এলিজা ঘুমের ঘরে তার স্পর্শটা অনুভব করছে। এক মুহূর্ত চুপ করে থেকে অ্যাশার তার কপালে নরম এক চুমু দিল। নিজের বুকের ভেতর একটা চাপা অস্থিরতা টের পাচ্ছিল সে, কিন্তু সেটা কেবল সে নিজেই জানে। এলিজার চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, ঠোঁট একটু ফাঁক হয়ে শ্বাস নিচ্ছে সে। তাকে এমনভাবে দেখে অ্যাশার মনে মনে বলল, সব যদি এইভাবেই থেমে থাকতো। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মুহূর্তেই নিজের ভাবনাগুলো সরিয়ে নিয়ে অ্যাশার চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করলো। তারপর গলা শক্ত করে বলল, কে? বাইরে থেকে এক তরুণের কণ্ঠ ভেসে এলো। স্যার, আমি ক্রু থেকে এসেছি। মিস্টার অ্যালেক্স পিটারসন মিস অ্যান্থার আপনার জন্য আউটফিট পাঠিয়েছেন। ফাইনালাইজ করার আগে ট্রায়াল দিতে নিয়ে এসেছি। অ্যাশার চোখ সরু করে তাকালো দরজার দিকে। সে ধীর পায়ে উঠে গিয়ে দরজার লক খুলে দাঁড়ালো। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ছেলেটা কৌতূহলী দৃষ্টিতে ঘরের ভেতর উকি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগেই অ্যাশার তার দৃষ্টি রদ করে সামনে দাঁড়িয়ে গেল। সরাসরি তার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, আমার স্যুটের মাপ 42 ইঞ্চি চেস্ট, 32 ইঞ্চি এনসেম। এলিজার জন্য 6 নম্বর ড্রেস, উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি অনুযায়ী অ্যাডজাস্ট করুন। এই সাইজে ফাইনালাইজ করুন, পারফেক্ট ফিট হবে, মাপ নিতে হবে না। তার গলা এতটাই চওড়া ও দৃঢ় ছিল যে ছেলেটা কিছু বলার সুযোগ পেল না। সামান্য মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে সে দ্রুত সরে গেল। অ্যাশার দরজা বন্ধ করে বিছানার দিকে ফিরে তাকালো। এলিজা এখন অবচেতন ঘুমে। অ্যাশার ধীরে ধীরে এগিয়ে এসে আবার বিছানায় বসলো। এলিজার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকল। ঠিক তখনই এলিজা অস্বস্তিতে নড়েচড়ে উঠল। গভীর ঘুমের ভারে তার কপাল কুঁচকে এলো। কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে চোখ খুলল সে। ঘরের উজ্জ্বলতা আলো চোখে লাগতেই ভ্রু কুঁচকে তাকালো সে। দৃষ্টি ধীরে ধীরে স্পষ্ট হতেই সামনে বসে থাকা অ্যাশারের চোখে চোখ পড়ল তার। অ্যাশার একদম নিস্তব্ধ, কোনো কথা বলছে না। এলিজা তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড, যেন তার মাথায় কিছু ঢুকছেই না। তারপর সে একটু নড়ল, অনুভব করলো শরীরটা মোটা মখমলের চাদরে ঢাকা। এলিজা ঘুমন্ত গলায় জিজ্ঞাসা করলো, কখন জানালা বন্ধ করলে? এই মাত্রই। এলিজা এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর আলতো করে নিজেকে চাদরের ভেতর আরো গুটিয়ে নিল। কিছু একটা ভেবে সে জিজ্ঞাসা করলো, কি ভাবছো? অ্যাশের ঠোঁটের কোণে এক চুলতে হাসি ফুটে উঠল, কিন্তু তার মধ্যে উষ্ণতার চেয়েও কিছুটা শীতলতা ছিল বেশি। সে হাত বাড়িয়ে এলিজার গাল ছুঁয়ে দিল। আঙুলের স্পর্শে এলিজার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য যেন থেমে গেল। অ্যাশার মৃদু স্বরে বলল, আজ অনেক কিছুই ঠিক হবে ওয়াইফ। সে কিছু বলার আগেই আবার দরজায় কড়া নাড়ার শব্দ হলো, এবার একটু বেশি জোরে। অ্যাশার ধীর গতিতে উঠে দাঁড়ালো, অলস ভঙ্গিতে বলল, শহর নিয়ে এসো, তোমার ড্রেস চলে এসছে। কিসের ড্রেস? পিটার পাঠিয়েছে হয়তো। ও। এলিজা শাওয়ার নিয়ে যাওয়ার পর অ্যাশার তার ফোনে হাত দিয়ে এক মুহূর্তের জন্য গভীর ভাবনায় পড়ে গেল। তারপর টেইলরের নাম্বারে কল করলো। ফোনের অপর প্রান্তে টেইলরের কণ্ঠ ভেসে উঠল, হ্যালো অ্যাশার, কেমন আছো? ভালো আছি টেইলর, আপনি কেমন আছেন? ভালো। আপনি কেস ফাইল করার পরপরই আমরা ইভানকে সব প্রমাণগুলো দেখাবো, কিন্তু তার আগে সবাইকে দেখা করতে হবে। সময় খুব কম, আর 2 সপ্তাহ। অপর পাশ থেকে টেইলর বলল, কি দরকার, আইনের হাতে তুলে দিলে ভালো হতো না? অ্যাশার একটানা চুপ থেকে কণ্ঠের দৃঢ়তা এনে বলল, না, ওকে নিজের হাতে খুন করে ছেড়ে আমি হাতছাড়া করবো ভেবেছেন? টেইলর অবাক হয়ে বলল, তাহলে মেরে ফেললেই পারেন, কেস করার কি দরকার বুঝতে পারছি না। অ্যাশার কিছুটা ঠান্ডা কণ্ঠে বলল, আরে মিসেস জেড। টেইলর এক মুহূর্ত চুপ থাকলো, তারপর বলল, বুঝেছি, ওর বিজনেস শেষ করতেই কেস করছেন, তাই না? অ্যাশারের মুখে এক ঝলক ঠান্ডা হাসি ফুটল। পূর্বের ন্যায় হিমশীতল কণ্ঠে বলল, কারেক্ট, আপনি আসলে একজন বুদ্ধিমতী লয়ার। যাই হোক, সবাইকে রেডি থাকতে বলবেন, আর মিস সেলেনকে বলবেন তার ভাইকে নিয়ে যাতে চলে আসে স্পটে। ফোনের ওপাশে টেইলর কিছু বলার আগেই অ্যাশার কলটা কেটে দিল। প্রেস কনফারেন্স মিটিং শেষ হওয়ার পর সবাই একে একে বের হয়ে যাচ্ছিল। অ্যাশার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে একটা তীক্ষ্ণ গভীর মনোভাব ছিল, যেন সে কিছু একটা আটসাট পরিকল্পনা করছে। ক্যামেরার ফ্ল্যাশ এখনও কিছুটা দৃশ্যমান। সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত ছিল, সে এক পা এগিয়ে গেল ইভানকে লক্ষ্য করে। ইভান তখনও নিজের ফোনে কিছু দেখে যাচ্ছিল। অ্যাশারের উপস্থিতি অনুভব করতেও সে মাথা তুলল না। অ্যাশার একটু এগিয়ে এসে ইভানের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, কেমন আছিস? ইভান অল্প সময় চুপ থেকে অ্যাশারের দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, যেমন থাকার কথা। অ্যাশার চুপচাপ কিছুক্ষণ তাকে লক্ষ্য করলো, এরপর হঠাৎ এক প্রশ্ন করে ফেলল, এলিজাকে ভালোবাসিস? এমন উদ্ভট প্রশ্নে ইভান ভ্রুকুচকে অ্যাশারের দিকে তাকালো। তার চোখের মধ্যে এক মুহূর্তের জন্য তীব্র অস্বস্তি দেখা দিল। সে আশা করেনি অ্যাশার এমন প্রশ্ন করবে।
তার মুখাবয়বে পরিবর্তন লক্ষ্য করেই অ্যাশারের মুখে এক ক্ষীণ হাসি ফুটল। অ্যাশার তার হাসি আরও চওড়া করে একটু গম্ভীর কণ্ঠে বলল, একটা চ্যালেঞ্জ করা যাক। ইভান প্রথমে কিছুটা হতবাক হয়ে গেল। সে সোজা দাঁড়িয়ে গেল, তারপর একটু ঠান্ডা কণ্ঠে বলল, কি চ্যালেঞ্জ? অ্যাশারের চোখের মধ্যে এক ঝলক আগুনের স্ফুলিঙ্গের রেশ ফুটে উঠল। সে খুব ঠান্ডা স্বরে বলল, চ্যালেঞ্জ না যদিও বলতে পারিস পরিণতি। ইভান কিছুটা বিরক্ত হয়েই কপাল কুঁচকে তাকালো, তারপর ঠোঁট কামড়ে বলল, হিয়ালি না করে বলবি তুই? বলবো, কিন্তু তার জন্য তোকে এক জায়গায় আসতে হবে। কাউকে নিয়ে এলে তোর বিপদ ইভান। এখন না, খুব শীঘ্রই দেখা হচ্ছে। ইভান কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে এক অদ্ভুত গাম্ভীর্য ফুটে উঠল। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটিয়ে বলল, আমি কাউকে ভয় পাই না, আসবো, আমি একাই আসবো। অ্যাশারের মুখে একটা তীব্র হাসি ফুটল। আর কথা না বাড়িয়ে পকেটে হাত রেখে এলিজার দিকে এগিয়ে গেল সে। এলিজা দাঁড়িয়ে পিটারের সাথে কথা বলছিল। পিটারের সামনেই অ্যাশার পেছন থেকে আলতো ঝুঁকে এলিজার কাঁধে নিজের থুতনি রেখে বলল, লেটস গো হোম। এলিজা ইতস্তত বোধ করলেও হেসে পিটারের কাছ থেকে বিদায় নিল। পার্কিং লটে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে কথা বলছিল অ্যাশার আর এলিজা। হঠাৎ করেই কেউ এলিজার হাতের কবজি চেপে ধরে নিজের কাছে নিয়ে গেল। অ্যাশার কিছু করার আগেই লোকটা এলিজাকে টানতে টানতে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো। এলিজার গলায় রিভলভার তাক করে বলল, কাছে আসবি না আশার, না হলে ওকে মেরে দেব। সাথে সাথে এক বিকৃত হাসি খেলে গেল তার চেহারা জুড়ে। অ্যাশার হকচকিয়ে তাকায় ইভানের দিকে, চোখে ক্রোধ ধরে রেখে ধমকে উঠে বলল, কাপুরুষ কোথাকার, এটাই তোর ভালোবাসা? সেই মনেও। হো আশার, এত জ্ঞান দিস না তো। আমি তো আমার এলিজের সঙ্গে কথা বলতে এসেছি। ইভান এলিজার গলায় রিভলভারের নল উপর নিচ করে বলল, এলিজা, এবার তোমার উত্তর দেওয়ার পালা। যদি আমায় ভালোবাসে তো অ্যাশারের দিকে হেঁটে যাবে আর ওই মুহূর্তে ওকে গুলি করবে। কিন্তু যদি অ্যাশারকে ভালোবাসো তাহলে গাড়িতে উঠে বসবে। চয়েস ইজ ইয়োর্স। ইভানের কথায় অ্যাশারও কিছুটা নরম হয়ে এলিজার দিকে নির্লিপ্ত দৃষ্টি ফেলল। এলিজার নিঃশ্বাস ভারী হয়ে আসতে লাগলো। পুরো পরিস্থিতি যেন ধীর গতিতে চলছিল, অথচ সময় থমকে গেছে। চারপাশে কিছুক্ষণ আগেও এত মানুষ, এত আলো, এত শব্দ ছিল, কিন্তু তার জন্য বর্তমানে পৃথিবী নিঃশব্দ হয়ে গেছে। ইভানের হাতের শক্ত চাপ তার কবজিতে এখনও লেগে আছে। সে জানে এই মুহূর্তে ইভান পুরোপুরি নিয়ন্ত্রণ করছে সবকিছু। তার গলা ঠেসে ধরা রিভলভারের শীতল স্পর্শ যেন বরফের মতো গায়ে বিচ্ছিল। অ্যাশারের মুখের দিকে তাকালো সে। অ্যাশার নিঃসন্দেহে রাগ নিয়ন্ত্রণ করতে জানে, কিন্তু আজ সে যে স্থিরতা নিয়ে দাঁড়িয়ে আছে তা এলিজাকে বিচলিত করে তুলল। কেন সে কিছু বলছে না? কেন একবারও তার নাম ধরে ডাকলো না? ভেবে পায় না এলিজা। মনে প্রাণে এলিজা চাইছে অ্যাশার তাকে শক্ত করে জড়িয়ে ধরুক। কিছুটা অভিমান জমা হলো তার মনে। বিড়বিড় করে বলল, তুমি কি ভেবেছ অ্যাশ আমি ইভানকে ভালোবাসি? অ্যাশারের চোখে কোনো ব্যাকুলতা নেই, কপালে ভাঁজ নেই, এমনকি ঠোঁটের কোণে কোনো রাগ বা হতাশার ছাপও নেই। অথচ এলিজা জানে এই মুহূর্তটা কোনো সাধারণ মুহূর্ত নয়। এলিজার ভাবনার মাঝে ইভান ফের বলে উঠল, এলিজা, এবার তোমার উত্তর দেওয়ার পালা সুইটহার্ট। তুমি তো জানো আমি অপেক্ষা করতে পছন্দ করি না। ইভানের কণ্ঠে একটা তৃপ্তির সুর ফুটে উঠেছে, যেন সে নিশ্চিত জানে যে এই খেলায় জিতবে। ইভান পুনরায় একই কথা বলল, যদি আমায় ভালোবাসো তো অ্যাশার দিকে হেঁটে যাবে আর ওই মুহূর্তে ওকে গুলি করবে। ও মরে যাবে আর আমরা হ্যাপি লাইফ লিড করব। কিন্তু যদি অ্যাশারকে ভালোবাসো তাহলে গাড়িতে উঠে বসবে। আমি তোমাকে অন্তিমে নিয়ে যাব। চয়েস ইজ ইয়োর্স। এই সহজ শর্ত শুনতে যতটা সহজ, বাস্তবে তা ততটাই ভয়ানক। এলিজার দৃষ্টি কিছুক্ষণের জন্য নিচের দিকে নামালো। তার আঙুলগুলো একসঙ্গে শক্ত হয়ে গেল। ঠোঁট একবার কেঁপে উঠল, কিন্তু সে কিছু বলল না। অ্যাশারের মুখের দিকে আবারও তাকালো সে। অ্যাশারের তখনও একই নির্লিপ্ত দৃষ্টি। এলিজার বুকটা হঠাৎ কেমন যেন শূন্য হয়ে গেল। এলিজা মনে মনে আওড়ালো, তুমি কি কিছু বলবে না? সে কি সত্যিই আমাকে যেতে দেবে? যদি আমাকে নিয়ে সত্যিই চলে যায় ইভান, তুমি যদি আটকাতে না পারো, অ্যাশার কিছু বলো প্লিজ। এলিজার ভেতরকার এই হাহাকার অ্যাশারের কান অব্দি পৌঁছালো না। সে তখনও নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে এলিজার দিকে চেয়ে আছে। এলিজার ভিতরে যেন কিছু একটা ধসে পড়ল। বিড়বিড় করে বলল, সবচেয়ে তীব্র ভালোবাসাগুলো কখনো উচ্চারণ করা হয় না, আর সবচেয়ে গভীর বিচ্ছেদগুলো কখনো বিদায় বলে আসে না। ভালোবাসা যত গভীর হয়, আঘাতও ঠিক ততটাই নির্মম হয়। আমি স্বার্থপর হিসেবেই ভালো ছিলাম। নো লাভ নো পেইন। আজ ভালোবেসে নিজেকে অসহায় লাগছে, দুর্বল লাগছে, কুরে কুরে মারছে আমাকে। কিছুটা থেমে আবারও বলল, এতদিন ধরে যে মানুষটা আমার জন্য সবকিছু করেছে, এতটা আগলে রেখেছে, সে কি আসলেই আমাকে চায়, নাকি আমি শুধু একটা প্রতিযোগিতার অংশ?
একটা খেলায় জেতার জন্য প্রয়োজনীয় কিছু। ও কি আমাকে ভালোবাসে নাকি শুধু জিততে চায় ইভানের সাথে? প্রশ্নটা তার মনের ভিতর বিদ্ধ হলো। এদিকে ইভান তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি নিয়ে অপেক্ষা করছিল। বিরক্ত হয়ে বলল, কেন দেরি করছো এলিজা? এলিজার চোখের পাতাগুলো কেঁপে উঠল। তার হাতের আঙুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। তার পায়ের নিচের কংক্রিটটাও যেন জমে গেছে। এক পা তোলাও কষ্ট হচ্ছিল। তবুও সে ধীরে ধীরে মাথা নিচু করলো। তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি দানা বাঁধছিল, একটা বোঝার চাপ, একটা অসহায়ত্ব। নিজের কাছে নিজেই উত্তর দিল, আই লাভ হিম, আই লাভ অ্যাশার। আমি ওকেই ভালোবাসি, সবসময় অ্যাশারকেই ভালোবেসেছি। অ্যাশারের এফোর্টগুলোকে ইভানের ভেবে মিথ্যে জালে জড়িয়েছিলাম, কিন্তু আলটিমেটলি তো অ্যাশারকেই। আর ভাবে না এলিজা। চোখের কোণে জমে থাকা নোনা জল ফেলে বড় করে শ্বাস নেয় সে। এক পা দুপা করে ইভানের গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। তার প্রতিটা পদক্ষেপে যেন তাকে আরো গভীর শূন্যতার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। পেছনে অ্যাশার তখনও দাঁড়িয়ে, এক বিন্দু নড়েনি সে। গাড়ির দরজার হাতলটা ধরতেই তার হাত কেঁপে উঠল। এক মুহূর্ত থেমে সে চোখ বন্ধ করলো। তারপর ধীরে ধীরে গাড়িতে উঠে বসলো। তার বুকের মধ্যে তখনও ঝড় চলছিল। ইভান গাড়ির দরজা বন্ধ করলো। তার চোখে মুখে ফুটে উঠেছে বিষাদ। এলিজা তাকে নয় বরং অ্যাশারকে ভালোবাসে। কথাটা ভাবতেই তার বিষাদের মাত্রা বাড়তে থাকে। ইভান গাড়িতে উঠতেই অ্যাশার হাতের ফোন কানে তুলে বলল, শি লাভস মি। এলিজা আমাকে ভালোবাসে। তার কথায় উত্তর না দিয়ে কর্কশ সুরে মায়াঙ্ক বলে ওঠে, দাঁড়িয়ে না থেকে ওদের ফলো করে ডিরেক্ট, উই আর অন ওয়ে। মায়াঙ্কের ধমকের সুরে হুঁশ ফেরে অ্যাশারের। দ্রুত গাড়িতে উঠে বসে। ততক্ষণে ইভানের গাড়ির পার্কিং লট থেকে বেরিয়ে গেছে। স্পিড বাড়িয়ে সেও ধাওয়া করে ইভানের পেছনে। হাইওয়ের কাছাকাছি গিয়ে অ্যাশারের গাড়ির পাশাপাশি আরও কয়েকটা গাড়ি পিছু নেয় ইভানের। ফলস্বরূপ অস্বাভাবিকভাবে গাড়ির স্পিড বাড়ায় ইভান। ভরকে গিয়ে নিজের গাড়ির স্পিড বাড়িয়ে ইভানের গাড়ির পাশাপাশি চলতে থাকে অ্যাশার। হুঙ্কার ছেড়ে অ্যাশার বলে ওঠে, ইভান, ইউ বাস্টার্ড, লিভ মাই ওয়াইফ রাইট নাও। ইভানও বাঁকা হেসে বলে, পারলে নিয়ে দেখা অ্যাশার। বাঁচলে আমি ওকে নিয়েই বাঁচবো, আর মরলে আমি ওকে সঙ্গে নিয়েই মরবো। ইভান, এলিজাবেথ শুধু আমার। স্টপ দ্য কার অর আই উইল কিল ইউ। গর্জে ওঠে অ্যাশার। ইভান তার কথার তোয়াক্কা না করে তাচ্ছিল্য হেসে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। অ্যাশার কলে থাকা মায়াঙ্ককে উদ্দেশ্য করে বলে, এলিজার কিছু হলে আমি শেষ হয়ে যাব মায়াঙ্ক। মায়াঙ্ক তাকে শান্ত করতে বলে ওঠে, মিসেস অনেক ট্যালেন্টেড একজন পার্সন, ওনার কিছু হবে না, তুই চিন্তা করবি না একদম। গাড়িটার স্পিড দেখ মায়াঙ্ক, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। কল কেটে দিয়ে অ্যাশার ফোন করলো জেইনের নাম্বারে। মুহূর্তেই ফোন তুলল জেইন। অ্যাশার দ্রুত বলে উঠল, মিস্টার জেইন আস্থার, হোয়ার আর ইউ? এয়ারপোর্ট রোড। ক্যান ইউ এনিহাউ ব্লক দ্য রোড? আমি কিভাবে ব্লক করব? ইভান এলিজাকে নিয়ে ওই রোড দিয়ে যাচ্ছে। কি? আমি দেখছি, ডোন্ট প্যানিক। ইভানের গাড়ির সামনে আর তার ঠিক সমান্তরালে অ্যাশার। স্টিয়ারিংয়ে শক্ত করে হাত চেপে ধরে সে। চোখে ভয় নয়, শুধু একটা দৃঢ় সংকল্প। জেইনের খবর পাওয়া মাত্র অ্যাশার বুঝে যায় সময় খুব কম। এলিজাকে বাঁচাতে হলে এখনই কিছু করতে হবে। সাথে সাথে সে এক ঝটকায় ফোন তুলে মায়াঙ্ককে বলে, যেই রাস্তারকে বল ওই রোডে ট্রাফিক কন্ট্রোলে কথা বলতে। বাকিটা কি করতে হবে আশা করে বুঝছিস। ফোন কেটে দিয়ে অ্যাশার নিজের গাড়ি আরও সামনে নিয়ে যায়, ইভানের গাড়ির একদম কাছাকাছি। ইভানের মুখে তখনও বাঁকা হাসির রেখা ভেসে আছে। ইভান ব্যঙ্গাত্মক স্বরে বলে ওঠে, তুই কি পারবি আমাকে থামাতে অ্যাশার? অ্যাশার ঠোঁট শক্ত করে কামড়ে ধরে। সময় নষ্ট করার সুযোগই নেই। এদিকে এলিজাকে গাড়িতে না দেখে অ্যাশার হুট করে জিজ্ঞাসা করে, আমার ওয়াইফ কোথায় ইভান? ইভান পাশের সিটে তাকিয়ে অবচেতন এলিজার দিকে তাকিয়ে হাসে। পুনরায় অ্যাশারের দিকে ফিরে বলে, শি ইজ ইন ডিপ স্লিপ। হঠাৎ করে ইভানের সামনে থাকা অন্য গাড়িগুলো আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে যায়। ট্রাফিক লাইটের লাল বাতির দরুন পুরো রাস্তায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ইভান রাস্তার বাদিকে মোড় নিতেই অ্যাশার তার গাড়ি এক ঝটকায় বায়ে ঘুরিয়ে ইভানের গাড়ির সামনে নিয়ে আসে। ইভান বুঝতে পারে আর একটু এগোলেই দুর্ঘটনা অনিবার্য। সে দ্রুত ব্রেক কষে। এত বিকট শব্দে করে গাড়ির চাকা স্কিড করতে থাকে রাস্তায়। ধোঁয়া উঠতে থাকে। ইঞ্জিনের গর্জন আর টায়ারের ঘর্ষণে চারপাশ কেঁপে ওঠে। শেষ মুহূর্তে ইভানের গাড়ি রাস্তার একপাশে ধাক্কা খেয়ে থেমে যায়। অ্যাশার দ্রুত গাড়ি থেকে নেমে ইভানের গাড়ির দিকে ছুটে যায়। সে দরজা খোলার আগেই ইভান নিজেই দরজা খুলে বেরিয়ে আসে। চোখে তীব্র আগুন। বিরক্তি ভঙ্গিতে বলে ওঠে, তুই আসলেই পাগল অ্যাশার। অ্যাশার দাঁত চেপে বলে, তুই আমার বউ ছিনিয়ে নিয়ে যাওয়ার সাহস দেখিয়েছিস ইভান। এখন দেখ আমি কি করতে পারি। আগে পুলিশকে বোঝা। পুলিশের গাড়ির সাইরেন তখনও বাতাস কাঁপিয়ে দিচ্ছিল। রাস্তার পাশে থেমে থাকা গাড়িগুলোর হেডলাইটের আলোতে ইভান আর অ্যাশারের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। দুজনেই ক্লান্ত, কিন্তু কারো চোখেই হার মানার ছাপ নেই। পুলিশ কর্মকর্তা কড়া গলায় বলল, এভাবে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণ? অ্যাশার ঠান্ডা গলায় জবাব দিল, ব্যক্তিগত বিষয়। ইভান বিরক্ত হয়ে চোখ উল্টে বলল,
অফিসার, এইসব নিয়ে আপনারা বেশি সময় নষ্ট করছেন। আমি কি করব, কার সঙ্গে যাবো, সেটা আমার ব্যাপার। অফিসার কঠিন চোখে ইভানের দিকে তাকিয়ে বললেন, আইনের চোখে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনো ব্যক্তিগত বিষয় নয়। আপনাদের দুজনকেই থানায় নিয়ে যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। অ্যাশার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। ইভান বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। অন্যদিকে মিনিট 10 মধ্যেই রাস্তার ওপাশ থেকে একটি কালো গাড়ি আর একটা বাইক এসে থামলো। বাইক থেকে জেইন আর সেলেন, আর সবশেষে গাড়ি থেকে জেইড নেমে এলো। জেইড অফিসারের দিকে এগিয়ে গিয়ে তার আইডি কার্ড বের করে বলল, জেন্ট এস্থার, জুডিয়াল ক্যান্ডিডেট। আপনি চাইলে এই কেস নিয়ে কথা বলতে পারি, কিন্তু আমাদের দুজনের সময় নষ্ট হবে। বরং জরিমানার ব্যবস্থা করুন এবং আমরা এখান থেকে চলে যাই। অফিসার ব্রুকুচকে জেইডের দিকে তাকালো, তারপর পাশে থাকা আরেকজন অফিসারের সঙ্গে কথা বলল। কয়েক মিনিট পর তারা জরিমানার পরিমাণ ঠিক করলো। জেইন ইতিমধ্যে ফোন করে কারোর সঙ্গে কথা বলে অ্যাশার ও ইভানের মুক্তির ব্যবস্থা করেছিল। সেলেন ধীর গলায় বলল, এই মুহূর্তে ওদের ধরে রাখার দরকার নেই অফিসার, আমরা ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই টাকা পরিশোধের প্রক্রিয়া শেষ হলো। ইভান বিরক্ত মুখে গাড়ির দরজা খুলতে যাচ্ছিল, তখনই অ্যাশার সামনে এসে দাঁড়ালো। অ্যাশারের ঠোঁটের কোণে এক ধরনের তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তারপর গম্ভীর গলায় বলল, আজকের জন্য তুই শাস্তি পাবি ইভান, দেখে নিস। ইভান চোখ সরিয়ে নিয়ে ধীরে এসে বলল, বেঁচে থাকলে শাস্তি দিবে অ্যাশার, দেখা হবে। অ্যাশার আর কিছু না বলে ইভানের গাড়ির দিকে এগিয়ে গেল। পুলিশের সামনে এলিজাকে বের করলে ঝামেলা বাড়ত বিধায় এতক্ষণ অপেক্ষা করছিল সে। দরজা খুলে এলিজাকে পাজা করে তুলে নিল সে। হাঁটা দিল জেইডের গাড়ির দিকে। এলিজার নিঃশ্বাস দেহটা শক্ত করে জড়িয়ে রেখেছে অ্যাশার। হয়তো ক্লান্তিতে অবচেতন হয়ে পড়েছে, কিংবা দীর্ঘ সময়ের মানসিক চাপ তাকে নিঃশেষ করে দিয়েছে। ঠান্ডা হাওয়া তার উড়ন্ত চুলগুলো এলোমেলো করে দিচ্ছিল, আর দিনের জ্বলন্ত আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল তার বিবর্ণ মুখ। তাকে কোলে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়াতেই জেইড নিঃশব্দে দরজা খুলে দিল। কিন্তু এলিজাকে বসানোর আগেই অ্যাশার তার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, বাইরে নিয়ে যান ওকে, আমার কাজ আছে। জেইড কিছুক্ষণ স্থির হয়ে থাকলো। তার চোখ একবার অ্যাশারের, একবার এলিজার দিকে গেল। মেয়েটার শরীর হালকা কাঁপছে, ঠোঁটগুলো প্রায় রক্তশূন্য হয়ে আছে। এতক্ষণ গাড়ির ভেতরে থাকলেও তার ঠান্ডা লাগছে, তা বোঝা যাচ্ছে। হাত পা শক্ত হয়ে আছে অস্বাভাবিকভাবে। জেইড গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, তবে তুমি? আমি পরে আসবো, হয়তো এই সপ্তাহে আসতে পারবো না, ওর খেয়াল রাখবেন। অ্যাশার মাঝপথেই জেইডের কথা থামিয়ে বলার পর চোখ তুলে জেইডের দিকে তাকালো। তার এক মুহূর্তের জন্য মনে হলো জেইড কিছু বলবে, কিন্তু শেষমেশ সে শুধু মাথা ঝাঁকালো। কোনো প্রশ্ন নেই, কোনো আপত্তি নেই। অ্যাশার সাবধানে এলিজাকে গাড়ির সিটে বসিয়ে দিল। তারপর নিজের কোটটা খুলে তার গায়ে জড়িয়ে দিল। গাড়ির দরজা বন্ধ করে সরে দাঁড়ালো সে। ভেতর থেকে গাড়ির কাচের ওপারে এলিজার ফ্যাকাশে মুখ দেখা যাচ্ছিল। তার চোখ গভীরভাবে অনুসন্ধান করলো মেয়েটার মুখ, যেন কিছু একটা নিশ্চিত হতে চাইছে। আবারও জেইডের দিকে ফিরে বলল, কেমন যেন অস্বাভাবিক লাগছে ওকে। জানেন না ইভান কি করেছে? বাড়ি ফেরার আগে হসপিটালে নিয়ে যেতে পারবেন? প্রত্যুত্তরে জেইড সম্মতিসূচক মাথা ঝাঁকায়। গাড়িতে উঠে বসে গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয়। অ্যাশারের পাশে জেইন দাঁড়িয়ে বলে, ইভানকে ছেড়ে দেওয়াটা ঠিক হলো না। জেইনের কথায় অ্যাশার ঈষৎ হেসে বলল, আমরা নিজেদের চিন্তা করলেই হবে না। মিস্টার অ্যালেক্সের মুভিটা অনেক বড় বাজেটের। দুটো মুভি ফ্লপ খেলে উনি পথে বসে যাবেন। বুঝলাম, এখন কি করবেন? আমার কাজ আছে, আপনারা ফিরেছেন। কালাবাসাসে দেখা হচ্ছে। মাথা নাড়িয়ে বিদায় নেয় জেইন। বাইকে উঠে সেলেনকে উঠতে বলে। অতঃপর নিজেদের গন্তব্যে রওনা হয় তারাও। অ্যাশারও ফিরে গিয়ে নিজের গাড়িতে বসে। ইভানের ম্যানেজার সহ আরো কয়েকজন ইতিমধ্যে চলে এসেছে। অ্যাশার এক নজর ইভানের দিকে চেয়ে গাড়ি স্টার্ট দিল। মায়াঙ্কও তার পেছনের গাড়ি স্টার্ট দিল। রেচেল, রেচেল কোথায় তুমি? মাই সুইট ডার্লিং রিচি। এক অদ্ভুত শিহরণ জাগানো হাসি আর গলার নমনীয়তা একসাথে অন্ধকার ফ্ল্যাটের প্রতিধ্বনি তুলছে, যা নিঃসন্দেহে ভয়ঙ্কর হয়ে উঠছে। ছুরি হাতে ধীরে ধীরে ফ্ল্যাটের আনাচে কানাচে র্যাচালকে খুঁজে বেড়াচ্ছে ইভান। নিজের অ্যাপার্টমেন্টে ফিরে র্যাচালের প্রত্যাখ্যানমূলক চিঠি পেয়েই সে রাফায়েলের ফ্ল্যাটে চলে এসেছে। অনেক আগে থেকেই সে জানতে পেরেছিল রাফায়েল আর র্যাচালের গোপন আস্তানার ঠিকানা। কৌশলে ফ্ল্যাটের চাবিও হাতে নিয়েছিল সে। একটা নিঃশব্দ মুহূর্তের মধ্যে ইভান ফ্ল্যাটের ভেতর পা রেখেছে। জানালাগুলো বন্ধ, আলো নেই। অন্ধকার স্নায়ুতে হাওয়ার মতো ছড়িয়ে পড়েছে তার প্রতিটি পদক্ষেপের শব্দ। তার মনের গভীরে এক আগুন ছিল, যা তাকে প্রবাহিত করছে এই খোঁজার জন্য। রেচেল, এবার তোমার পালানোর কোনো পথ নেই। বেরিয়ে এসো ডার্লিং, আসো প্লিজ। ইভান একটু এগিয়ে গিয়ে লিভিং রুমের কোণে থাকা একটা বড় আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে তার মুখে এক অদ্ভুত হাসি খেলে গেল। বিড়বিড় করে বলল, কোথায় গেলে তুমি রেচেল? আসো আসো, তোমাকে আমি একটু ভালোবাসা দিই। এক হাতে ছুরি শক্ত করে ধরে আছে ইভান।
অন্ধকার ঘরগুলোর মধ্যে হঠাৎ এক ঝিরিঝিরি শব্দ আসলো। ইভান চোখ ফিরিয়ে দ্রুত সেই দিকে তাকালো, বিড়বিড় করে বলল, এটা তোমার শেষ দিন রেচাল, বাথরুমে তো বিদায় না? হঠাৎ করেই একটা দরজা খোলার শব্দ শোনা গেল। ফ্ল্যাটের শেষের দিক থেকে আসা এই শব্দের সাথে ইভানের শ্বাসকষ্ট বাড়ল, চেহারা কঠোর হয়ে উঠল, তার পায়ের শব্দ আরো দ্রুত হতে লাগলো। দরজা ধাক্কা দিতেই এক লোকমূর্তি অবলোকন করলো সে। রেচালকে না দেখে সন্দিয়ান হয়ে জিজ্ঞাসা করলো, কে? সারপ্রাইজ। ব্রুকুচকে তাকালো ইভান, ঘাড় কাত করে ঘুরে দাঁড়ালো অ্যাশার, বাঁকা হেসে বলল, আমাকে আশা করিস না বুঝছে? ইভান নিজেকে স্বাভাবিক করে বলল, তুই এখানে কি করছিস? অ্যাশার বিদ্রুপের সুরে বলল, তোকে মিস করছিলাম, তাই দেখা করতে এলাম। ইভান ফের ব্রুকুচকে তাকালো, তার মুখশ্রী দেখে বিকৃত হাসলো অ্যাশার, তারপর খাটের ওপর আয়েশ করে বসে বলল, ইভান ইভান ইভান, নিজেকে অনেক বড় ভাবিস তুই, তাই না? আরে বেচারা, সবাই ছেড়ে চলে যায়, তাই না? তোর মা ফেলে চলে গিয়েছিল, এলিজা ছিঁড়ে গেছে, রেচেল পালিয়েছে, রোজকেও মেরে ফেলেছিলি তোর বাবার কারণে, তাই না? রোজের নাম শুনতেই এক পা পেছালো ইভান, যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে তার। নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে ওঠে, রোজ? রোজকে? অ্যাশার মাথা নাড়িয়ে বলে উঠল, কেন জানিস না? তোর সাইড চেক। একটু থেমে আবারও বলে উঠল, উপস, সরি, মাই মিস্টেক। সাইড চেক তো ছিল রেচেল, তুই তো মনে প্রাণে রোজকে ভালোবাসতে। ইভানের গলা কিছুটা কেঁপে উঠল, গলার স্বর নামিয়ে বলল, কি সব চাতা বলছিস তুই? ভালোবাসা মাই ফোর্ট। অ্যাশার আবারও ব্যঙ্গাত্মক হেসে বলল, কাঁপছিস কেন ইভান? রোজের কথা মনে পড়েছে তাই? আমি তো তোকে একটা সত্য জানাতে এসছে। আমাকে উল্টা পাল্টা বলে কি বোঝাতে চাইছিস? কথাটা বলেই কম্পনরত হাতে ছুরিটা অ্যাশারের দিকে ছুঁড়ে মারে ইভান। হাতের কম্পনের ফলস্বরূপ ছুরিটার নিশানা অন্যদিকে হয়ে যায়, অ্যাশারের গায়ে লাগে না। অ্যাশার আবারও হেসে ওঠে, ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, রোজ তোকে ঠকায়নি ইভান, তোর গুণধর বাবা তোকে ঠকিয়েছে। রোজকে জোর করে রেপ করেছ, রোজ ইচ্ছাকৃত গর্ভবতী হয়নি, তোর বাবার লালসার শিকার হয়েছিল মেয়েটা, আর তুই ওকে কথা শেষ করতে দিসনি, মেরে ফেলেছিল নির্মমভাবে। কিছুটা থেমে আবারও বলে উঠল, কি ইভান, এবারও বাবার দ্বারা ম্যানিপুলেট হয়েছিস? আহারে, কি ভাগ্য তোর, তোর জীবনের প্রত্যেকটা নারীকে কেড়ে নিয়েছে তোর বাবা। মাঝে মাঝে মায়া হয় তোর জন্য। অ্যাশারের কথায় ভেতরে ভেঙে টুকরো হয়ে গেলেও নিজেকে শক্ত রেখে ইভান অস্বীকার করে বলল, রোজ নামের আমি কাউকে চিনি না। মিথ্যে বলছিস বল, কিন্তু মনের অন্তঃস্থল থেকে তুই জানিস রোজ আসলে কে। অ্যাশার কিছুক্ষণ চুপচাপ ঘাড় কাত করে ইভানের দিকে চেয়ে রইল, অতঃপর মুখ শক্ত করে জিজ্ঞাসা করলো, এলিজার চাচা জাসফার আসারকেও তুই খুন করেছিলে, am I right? মানে কি বলতে চাইছিস তুই? বেটা ব্লকার্স। ইভান, বুঝেছিস আমি কি বুঝিয়েছি? ইভান কিছুটা রেগে গিয়ে বলল, তুই বলতে চাচ্ছিস আমি বিটা ব্লকার্সের ডোজ পারিয়ে জেসপার এস্তারকে খুন করেছি? অ্যাশার আবারও হেসে ফেলল, ইভানের দিকে তাকিয়ে বলল, ইভান, তুই কি করে জানলি যে বেটা ব্লকার্সের ডোজ বাড়িয়ে খুন করা হয়েছিল? থতমত খায় ইভান। অ্যাশার ফিক করে হেসে ফেলে, বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ইভানের সামনে দাঁড়িয়ে বলে, ইভান, বোকা মানুষের সবচেয়ে বড় উইক পয়েন্ট হলো তারা নিজেদেরকে ভীষণ চালাক ভাবে আর বাকিদের বোকা ভাবে, কিন্তু তা সঠিক নয়, বুঝলি? আর কথা বাড়ায় না অ্যাশার, ফোনের রেকর্ডার অফ করে হন হন করে বেরিয়ে যায় সে। অন্যদিকে ইভান ধপ করে বসে পড়ে ফ্লোরে, চোখের সামনে ভেসে ওঠে রোজের প্রতিচ্ছবি। হঠাৎ করেই তার কানে ভেসে আসে, ইভান ওঠো, তুমি না বাইরে যাবে? ইভান, অনেক সুন্দর লাগছে তোমাকে, যতবার তোমাকে দেখি ভালোবেসে ফেলি। আচ্ছা ইভান, আমাকে ভালোবেসে ফেললে কিভাবে? ইভান, তুমি বিয়ে করেছো? ইভান, আমি তোমাকে ভালোবাসি। ইভান প্লিজ মেরো না আমাকে, আমার কষ্ট হচ্ছে ইভান। আর ভাবতে পারে না সে, চারিদিকে অন্ধকার হয়ে আসে। হুট করেই বসা থেকে ফ্লোরে পড়ে যায় সে। কেটে যায় প্রায় 1.5 সপ্তাহ। একই সাথে পুরোদমে চলছে মিলার্স আর এস্থারদের বাড়িতে বিয়ের আয়োজন। ডিয়ান আর উইলিয়ামের বিয়ের একই দিনে এঙ্গেজমেন্ট হবে অ্যারন আর চার্লটের। সাজ রব পড়ে গেছে দুই বাড়িতে। পুরো মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে ডিয়ান আর উইলিয়ামের বিয়ের খবর। নিমন্ত্রণ করা হয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গকে। বড় এক রেস্তোরাঁর অভিজাত্যে মুন্ডিত এক বিশাল কক্ষে বসে আছে জেইড, টেইলরের অ্যাসিস্ট্যান্ট জেইন, সেলেন আর অগাস্ট। জেইন নিজের ফোনে অনবরত কিছু একটা দেখে যাচ্ছে। অন্যদিকে টেইলর আর তার অ্যাসিস্ট্যান্ট কতগুলো ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে, পাশাপাশি কিছু নোটও করছে। জেইন চেয়ারে হেলান দিয়ে কারোর সাথে ক্ষীণ গলায় কথা বলছে। অগাস্ট কিছুটা বিরক্তি নিয়ে বসে আছে সেলেনের পাশে।
অ্যাস্থারদের তার অপছন্দ। এতগুলো দিন সে অস্বাভাবিকভাবে কাটিয়েছে। কৃষ্ণার কোনো খোঁজ নেই, অথচ সকলে বিয়ে নিয়ে মাতোয়ারা। বিষয়টা তার হজম হচ্ছে না। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। সেলেন দ্রুত তার হাত চেপে ধরে জিজ্ঞাসা করলো, কি সমস্যা? আমরা এখানে কেন এসেছি? বুঝতেই পারবে। তাদের কথার মাঝে অ্যারন আর চার্লটের সাথে রাফায়েল আর র্যাচাল একসাথে ঢুকলো। কেউ কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না। চারজনই নিজেদের মতো করে চেয়ার টেনে বসলো। রাফায়েল শক্ত করে র্যাচালের হাত ধরে রেখেছে। অন্যদিকে অ্যারন তার ল্যাপটপ খুলে কিছু একটা করতে শুরু করেছে। এরপর একে একে ব্রিয়ান, উডি, অ্যাড্রিয়ান, লুসিনা, আর্থার আর অ্যাডেন এসেছে অনেকক্ষণ পর। প্রায় ঘন্টাখানেক পরে দরজা ঠেলে অ্যাশার, মায়াঙ্ক আর ন্যাটেলি ঢুকতেই সকলে চোখ তুলে অ্যাশারের দিকে তাকালো। অ্যাশার হালকা হাসি দিয়ে বলল, জেইন নাবোধক মাথা নাড়িয়ে বলল, উইলিয়াম, ডিয়ান আর এলিজা এখনো আসেনি। জেইনের কথা শেষ হতেই রাগান্বিত গলায় অগাস্ট বলল, কৃষ্ণানাও আসেনি। আপনারা কি ওকে ভুলে গেছেন নাকি? অগাস্টের কথায় উত্তর না দিয়ে অ্যাশার জেইনের উদ্দেশ্যে বলল, সেলেন হালকা স্বরে অগাস্টকে বলে উঠল, আজ হয়ে যা, কথা বলবে না, সব শুনবে কেমন? প্লিজ ডোন্ট রিঅ্যাক্ট, ফর গড সেক। বিরক্তি নিয়ে মাথা ঝাঁকিয়ে সায় জানায় অগাস্ট। অ্যাশার গলারটাই ঢিলে করতে করতে বলল, ইভান ওই দিনের পর থেকে মিসিং। অ্যাশারের কথা শেষ হতেই অ্যাডেন অল্প শব্দ প্রয়োগে বলে উঠল, মেন্টাল হসপিটালে আছে। অ্যাডেনের কথায় সকলেই তার দিকে তাকালো। সকলের দৃষ্টি উপলব্ধি করে অ্যাডেন ফের বলে উঠল, ইভানের ম্যানেজারের কাছ থেকে আমার মম জানতে পেরেছিল ইভান গত কয়েকদিন ধরে অদ্ভুত আচরণ করছিল। মেবি রোজ নামের কারোর নাম নিয়ে পাগলামি করছিল। তাই পুরো টিম আর তার সৎমা মিলে সিদ্ধান্ত নিয়ে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল, আর সেখান থেকে ওখানে শিফট করা হয়েছে। বিষয়টা অবশ্য কেউ জানে না। মম ইভানের ডক্টর, তাই এটা জানতে পেরেছি। আই সি। তাহলে ইভান কোথায় সেটা আমরা জানতে পেরেছি। তাহলে মিসেস আস্থার, প্রথমে আপনি শুরু করুন। অ্যাশারের কথা শেষ হতে না হতেই টেইলরের অ্যাসিস্ট্যান্ট উঠে কতগুলো ফাইল অ্যাশারের হাতে দিয়ে দাঁড়ালো। টেইলর চেয়ারে হেলান দিয়ে বলল, এগুলো এই কেসের সবচেয়ে উইক স্টেটমেন্ট। জুয়া থেকে শুরু করে মদ্যপ হয়ে গাড়ি চালানো যে ছোট ছোট কেস আছে সেগুলো। এই কেসগুলোর জন্য ইভানের কখনোই শাস্তি হয়নি। প্রতিবার কাউকে না কাউকে ফাঁসিয়েছে ইভান। কিন্তু কিছুটা থেমে বলল, সবুজ ফাইলটা দেখুন। এখানে 100% নিশ্চিত যে বারে বসে জুয়া খেলছে ইভান। ছবিগুলো অস্পষ্ট হলেও ভালো মতে বোঝা যাচ্ছে এটা ইভান। তার পাশে বসে থাকা মেয়েটার রামি, পুরো নাম আলতোমা রামি। মেয়েটার বয়স 19 বছর। এই মেয়েটাকে আমরা অনেক দিন ধরে ট্র্যাক করছিলাম। ফাইনালি ওকে সামনে পেয়েছি। জেড, এবার তুমি বলো। জেড অ্যাশারের দিকে চেয়ে বলল, সেদিনের জুয়ার মূল প্রাইস ছিল রামি। সকলে তার দিকে ভ্রু কুচকে চাইল। জেড হেসে বলল, আচ্ছা, লেস্ট মি ক্লিয়ার। সেদিন রামি ওর বয়ফ্রেন্ডের সাথে বারে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ইভানের সাথে কিছু কথা কাটাকাটি হয় ওদের। ইভান রামির বয়ফ্রেন্ডকে কেসুনো চ্যালেঞ্জ করে বলে যদি সে জিতে যায় তাহলে রামির সাথে এক রাত থাকবে সে। আর রামির বয়ফ্রেন্ড ছিল একটা, সে ওই শর্তে রাজি হয়েছিল। রামি রাজি ছিল না। যাই হোক, সেখানে ইভান জিতেও যায়। রামির সাথে আমাদের টিম কথা বলেছে, তার স্টেটমেন্ট নিয়েছি, ভয়েস রেকর্ড আছে। এমনকি সেদিন রাতে ইভানের কথাগুলোর রেকর্ডিংও পেয়েছি আমরা। তুমি কি শুনতে চাও? জেড তার সামনে রাখা ল্যাপটপ ওপেন করে একটা ট্র্যাক চালু করতেই ভেসে এলো কিছু কথা। এসব কি ধরনের কথা? আমি একজন মানুষ, তোমাদের ভোগের বস্তু না। তোমরা আমাকে নিয়ে কিভাবে বাজি ধরতে পারো? কাম ডাউন বেব, আমি জিতবো বাজি। আর যদি তুমি না যেত, এই ইভান নামক লোকটা জিতে গেলে? ইভান লিয়াম, সুপারস্টার ইভান লিয়াম, তার সাথে শোয়ার জন্য কত মেয়ের পাগল জানো তুমি? শুনুন, আমি কত মেয়ে নই। আমি এখনো বেচাপা হওয়া যাবে না। সত্য মনে আছে শর্ত, আর এই কথা যাতে আমাদের তিনজনের মধ্যেই থাকে। ট্র্যাক শেষ হতেই জেড মাথা তুলে বলে, ওটা ভিডিও ক্লিপ। ওই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ওই ছবিগুলো বের করা হয়েছে। এটা একটা স্ট্রং এভিডেন্স। অ্যাশার ছোট্ট করে জবাব করলো, গুড ওয়ার্ক। টেইলর আরো কিছু ফাইল এগিয়ে দিয়ে আবারও বলতে শুরু করলো, এই ফাইলগুলো কার রেসিং এর। এগুলো কতগুলো কেসে ইভান আটকা পড়লেও টাকা দিয়ে বারবার বেরিয়ে এসেছে। গুড জব। ছোট ছোট কেসগুলো বড় হাতিয়ার হিসেবে কাজে দেবে। কথা আছে না,
ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। টেইলর আর কিছু ফাইল এগিয়ে দিতেই তাতে চোখ বুলিয়ে নেয় অ্যাশার। টেইলরের হাতে থাকা সব প্রমাণ একসাথে করার পর অ্যাড্রিয়ান তার হাতে থাকা পেন ড্রাইভ এগিয়ে দিয়ে বলল, ইভানের বেসমেন্টের ছবি সহ মিস্টার রুদ্রিগোর স্বীকারোক্তি এখানে আছে। অ্যাশার পেন ড্রাইভটা হাতে নিয়ে টেইলরের কাছে এগিয়ে দিয়ে বলে, ইউ হার্ড দ্যাট ভয়েস রেকর্ড, রাইট? মাথা নাড়িয়ে সায় জানায় টেইলর। বেসমেন্টের কথা মনে পড়লো। এই যে রোজের প্রিজার্ভ করা বডির ছবি, পেন্ডেন্টটা ভালো মতো খেয়াল করলে বোঝা যাবে এটা রোজের ডেড বডি। টেইলর ছবিটা নিতে গেলে যে দ্রুত তা নিয়ে বলে ওঠে, তোমার সব ছবি দেখতে হবে না, ভুলে যেও না তুমি প্রেগনেন্ট। আর এগুলো রিচার্ড লিয়ামের কাজের রেকর্ড। তোর কথা মতো আমি খোঁজ নিয়ে এইটুকুই জোগাড় করতে পেরেছি। ঠিক আছে। লুসিনা কিছু একটা ভেবে জিজ্ঞাসা করলো, আচ্ছা, রিচার্ড লিয়ানের খুনের ব্যাপারটা কি হবে? আপনি তো বলেছিলেন ইভানকে ফাঁসাবেন। অ্যাশার মুচকি এসে বলল, ইভানের কল রেকর্ড অনেক আগে আমি হ্যাক করে নিয়েছিলাম, আর সেই কল রেকর্ডে প্রমাণ করবে ইভান রিচার্ডকে মেরেছে। মায়াঙ্ক বিদ্রুপ করে হেসে বলল, কাউকে কিভাবে ফাঁসাতে হয় সেটা তোর থেকে ভালো কেউ জানে না। জিনিয়াস ম্যান, জিনিয়াস। অ্যাশার আয়াসী ভঙ্গিতে বলল, আচ্ছা, ইভানের যে স্মাগলিং এর সাথে জড়িত থাকার এভিডেন্সগুলো বের করতে বলেছিলাম। মায়াঙ্ক এসে দ্রুত একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, মায়াঙ্ক কখনো কাঁচা কাজ করে না। এখানে ইভানের সাথে ওই চক্রের যতগুলো ডিল হয়েছিল সবগুলোর রেকর্ড আছে। অ্যাশার হেসে ফাইলে চোখ বুলিয়ে নিল। ফাইল দেখা শেষে জেইডের কাছে ফাইল এগিয়ে দিয়ে বলল, আমি বলেছিলাম যে আমার কাছে ওই স্মাগলিং এর সাথে জড়িত থাকার স্ট্রং এভিডেন্স আছে। দেখে নিন, এগুলোর সাথে প্রমাণ হবে ইভানের রেপ করার খবর। এখানে ইভান যতগুলো মেয়ের লাশ বিক্রি করেছে সবগুলোকে ইভান রেপ করে মেরে ফেলেছে, আর তারপর স্মাগলারদের কাছে বিক্রি করে দিয়েছে। অ্যাশারের কথার প্রায় শেষ পর্যায়ে এলিজা দরজা ঠেলে ভিতরে আসে। তার পাশে দাঁড়িয়ে ডিয়ানা আর উইলিয়াম, পেছনে ক্রিস্টিনা। এক ঝলক নজর ক্রিস্টিনার দিকে পড়তেই অগাস্টের সারা শরীর যেন শীতল হয়ে যায়। দ্রুত উঠে দাঁড়িয়ে চোখে অবিশ্বাস নিয়ে ডেকে ওঠে। পাউলের মতো দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। কিছু মুহূর্তের জন্য যেন পৃথিবী থেমে যায়। দুজনের মধ্যে কোনো শব্দ নেই। তারপর ক্রিস্টিনা ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিয়ে অগাস্টের গালে হাত রেখে এক নিঃশ্বাসে বলে ওঠে, সব কিছু পরে এক্সপ্লেন করব, ঠিক আছে? আমি একদম ঠিক আছি। তোমার উপর ইভানের নজর ছিল, তাই তোমাকে জানানো হয়নি আমি কোথায়। আমি রিয়েলি সরি। এখন কাজটা আগে শেষ করি। কথা শেষ করে টেবিলের দিকে এগিয়ে গিয়ে তার ফোন অ্যাশারের দিকে বাড়িয়ে দেয়। শক্ত গলায় বলে, এখানে ইভান আর জ্যাকের কল রেকর্ড রয়েছে। ইভান কিছু বলেনি, তবে জ্যাকের কথা শুনে তুমি সব বুঝতে পারবে। জানি না কতটুকু হেল্পফুল, বাট আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু। অ্যাশার মাথা তুলে ক্রিস্টিনার দিকে তাকায়। তার চোখে স্নিগ্ধ হাসির রেখা ফুটে ওঠে। ফোন থেকে রেকর্ডিংগুলো নিয়ে নিজের ল্যাপটপে নিয়ে এলিজার দিকে নির্লিপ্ত চাহনি ফেলে মৃদু নির্ভীক কণ্ঠে বলে, জ্যাসপার আর রোজকে ইভান মেরেছে, প্রমাণ আমার কাছে আছে, আমি তাকে ফাঁসিয়েছি। এলিজা এক পলক তার দিকে তাকিয়ে বলল, তুমি আমার জন্য সত্যিটা বের করেছো অ্যাশ। অ্যাশার তার দিকে চেয়েই বলল, না, তোমার জন্য নয়, নিজের জন্য। তারপর কিছুটা থেমে আবার বলতে শুরু করে, মিসেস আস্থার, আজকে কেস ফাইল করুন। পরশু দি আর উইলিয়ামের বিয়ে। আমি চাই সবকিছু একদম পরিকল্পনা অনুযায়ী চলুক। আজকে কেস ওপেন হবে, আর আগামীকাল রনও কোম্পানিতে ইভানের বিরুদ্ধে কথা বলবে। পরশু দি আর উইলিয়ামের বিয়ের পর আমি আর এলিসা ইভানকে ট্র্যাক করব। তারপর অ্যাশারের কথা শেষ হওয়ার আগে এলিজা দ্রুত বলে উঠল, উই ওয়ান্ট শো এনি মার্সি। আমি ওকে শেষ করে ফেলবো। আমার মেয়েকে যে মানুষটা মেরে ফেলেছে তার শাস্তি নিশ্চিত হবে। কোর্ট যতই বিচার করুক, ওর আমার মেয়ের বিচার তো কোর্ট করবে না। এটা ছিল এক কঠিন অঙ্গীকার, যা ভরা ছিল উত্তপ্ত ক্ষোভ আর এক নিঃশেষ আবেগে। এক সেকেন্ডের জন্য সবাই চুপ হয়ে যায়, যেন সবার মধ্যে চাপা একটা কান্না ছিল, যার শব্দ নেই, কিন্তু অনুভূতি সব জায়গায় ছড়িয়ে পড়েছে। স্যার, কিছু হয়েছে? ব্রিয়ানের প্রশ্নে অ্যাশার সামান্য দৃষ্টি ফিরিয়ে উত্তর দেয়, কি হবে? ব্রিয়ান কিছুক্ষণ তাকে লক্ষ্য করে বলে, আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি, আপনি বারবার মুষ্টিবদ্ধ করছেন নিজের হাত। ম্যাম চলে যাওয়ার পর মনে হলো আমি জিজ্ঞাসা করি। অ্যাশার অল্প একটু বিরক্ত হয়ে বলে, তেমন কিছু না, তুমি যাও, বিয়ে এনজয় করো, সবসময় আমার উপর নজরদারি করতে হবে না। ব্রিয়ান চলে যাওয়ার পর অ্যাশার পিছনে ফিরে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করতে থাকে, Oh my god, why is she damn adorable? Even I'm struggling to hold myself. পেছন থেকে এলিজা এক লাজুক হাসি নিয়ে বলে, হোল্ড কে করতে বলেছে, মিস্টার মিলার? অ্যাশার একটু ভরকে গিয়ে হাসে এবং কপালে বুড়ো আঙুল ঠেকিয়ে বলে, তুই কখন এলে ওয়াইফ?
এলিজা মুচকি হেসে বলে, এই তো এখনই। এতই যেহেতু আমাকে দেখে নিজেকে হোল্ড করতে পারো না, তাহলে এই 2 সপ্তাহ তুমি এমন এড়িয়ে চলছিলে কেন আমায়? অ্যাশার মাথা নিচু করে বলে, কাজে ছিলাম, জানোই তো সবটা। এলিজা মৃদু হাসে, একটু থেমে বলে, খবরটা দেখেছো? অ্যাশার হালকা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোন খবর? ইভান সুইসাইড করেছে। ও হ্যাঁ, সকালে জানতে পেরেছি। হসপিটালে বেরিয়ে হাতে শিরা কেটেছে। সুইসাইড নোটও লিখেছে। জানি, রোজের কাছে মাপ চেয়েছে। সত্যি মেয়েটাকে ভালোবাসতে হয়তো। এলিজা কিছুক্ষণ নীরব থাকে, তারপর বলে, জানি না, চলো বিয়ের অনুষ্ঠান শুরু হবে। অ্যাশার মাথা নেড়ে সম্মতি জানায়। চলো। ক্যাথেড্রালের ভিতরে প্রবেশ করার পর 5টি আইলে 5 জন পাদ্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে অ্যাশার এবং এলিজা অবাক হয়ে যায়। অ্যাশারের চোখে রাগের ছাপ ফুটে ওঠে। চল শক্ত করে লুইসের দিকে এগিয়ে গিয়ে বলে, তার কথায় বাঁকা হাসি লুইস। তার সাথে সাথে পেছন থেকে একসাথে গলা মেলায় অ্যারন, চার্লট, আর্থার এডেন, সেলেন আর জেইন। Cause you are also getting married tonight. ডিয়ানা হেঁটে এসে তীব্র দৃষ্টিতে অ্যাশারের দিকে তাকিয়ে বলে, আর তুমি অ্যাশ, সোশ্যালি আজকে পুরো দুনিয়াকে জানিয়ে দাও এলিজাবেথ অ্যান্থার শুধুমাত্র তোমার, আর কারো নয়। রাতের অন্ধকারে ক্যাথেড্রালের গম্বুজের নিচে পবিত্র আলো জ্বলে উঠেছিল। চারপাশে সাদা ফুলের গন্ধ ছড়িয়ে পড়ছিল এবং মৃদু বাতাসে পবিত্র সঙ্গীতের সুর মিশে যাচ্ছিল। বিশাল গির্জার ভেতর পাতলা সোনালি আলো গুলে গোটা পরিবেশকে একটা স্বর্গীয় অনুভূতিতে পরিণত করেছে। 5টি পাদ্রী দাঁড়িয়ে ছিলেন আলতো হাসি নিয়ে, বাইবেল হাতে, যাদের মুখে শান্তি এবং আশীর্বাদ ছিল। সবাই বসে অপেক্ষা করছে, আর ক্যাথেড্রালের পাথরের মেঝের উপর পাদ্রীরা একে একে বিয়ের নিয়মকানুন বলছিলেন। লুসিন অ্যাড্রিয়ানের কাঁধে মাথা রেখে বলল, অ্যাপার্টমেন্টটা নিয়ে আমরাও বিয়ে করে নিব, কেমন? অ্যাড্রিয়ান তার সজল চোখে মিষ্টি হাসি এনে বলে, না, আমি প্রপারলি তোমাকে আগে প্রপোজ করব, তারপর। অ্যাড্রিয়ানের উত্তরে লাজুক হাসল লুসিনা। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলো। প্রথমে পাদ্রী তাদের উপস্থিত সবাইকে আশীর্বাদ দিয়ে শুরু করলেন। তারপর পাদ্রীরা বরদের প্রতি প্রশ্ন করেন, তুমি কি তোমার মনের মানুষকে আজীবন ভালোবাসবে, সুরক্ষিত রাখবে এবং তার পাশে দাঁড়িয়ে জীবন কাটানোর শপথ নেবে? সকলে দৃঢ়ভাবে উত্তর দিল। এরপর কনেদের দিকে পাদ্রী রূপান্তরিত হয়ে প্রশ্ন করেন, তুমি কি এই পুরুষকে তোমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে, তাকে ভালোবাসবে, সম্মান করবে এবং তার পাশে দাঁড়িয়ে জীবন কাটানোর শপথ নেবে? তারা মুচকি এসে উত্তর দেয়, হ্যাঁ, আমি শপথ করছি। এই প্রক্রিয়ার শেষে পাদ্রী সবার সামনে তাদের বিয়ের প্রশংসাপত্র ঘোষণা করেন। তখন সবাই একসাথে উচ্চস্বরে বলে ওঠে, পাদ্রী হেসে আংটি বদল করতে বলেন। আংটি বদল শেষে মিষ্টি গলায় বলেন, ইউ মে কিস দ্য ব্রাইড। এলিজা পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে অ্যাশারের কাঁধে 2 হাত রেখে কানে ফিসফিস করে বলল, মিস্টার মিলার, আই হ্যাভ সামথিং টু টেল ইউ। ইউ আর গোয়িং টু বি ফাদার। অ্যাশার চোখ বড় করে তাকালো। এলিজার কথাটা বারবার তার কানে বাজতে লাগলো, আর এক অদ্ভুত শিহরণ খেলে গেল তার কায়া জুড়ে। এখানেই শেষ হলো অ্যাশার আর এলিজার সাথে আমাদের পথ চলা। অ্যাশার, এলিজা আর তাদের হবু সন্তানকে নিয়ে বাকিটা না হয় আমরা কল্পনায় সাজিয়ে নেই। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো চরিত্রের সাথে। সাথে থাকুন আমাদের। আর গল্পটি যদি ভালো লেগে থাকে, একটা ছোট্ট কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানান। কোন চরিত্র কেমন লেগেছে, কোনটা খারাপ লেগেছে, ভালো লেগেছে। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের এত পরিশ্রমকে সার্থকতা দেয়। আর নতুন নতুন ভালোবাসার গল্প পেতে সাথে থাকুন আমাদের। ধন্যবাদ।